ছাত্র রাজনীতি সব সমস্যার সমাধান করে দেবে এমন একটা মনোভাব কেন আমাদের? আমরা জানি যে ছাত্র রাজনীতি যে বন্ধ করলো কুয়েটে, কুয়েট কি বাংলাদেশের বাহিরের কোনো একটা অঞ্চল? কুয়েট কি বাংলাদেশের মানুষের অর্থায়নে পরিচালিত হচ্ছে, নাকি বাইরের কারো অর্থায়নে পরিচালিত হচ্ছে? কুয়েট কি এখানকার গরিব সাধারণ, মানে সরকারের ট্যাক্সের টাকায় যে টাকা দেয় গরিব সাধারণ মানুষ, তাদের ট্যাক্সের টাকার বিনিময়ে কুয়েটের ফান্ডিং হচ্ছে, নাকি বিদেশি অন্য কোনো সহযোগিতা দাতা সংস্থার অর্থায়নে ফান্ডিং হচ্ছে? যদি এই দেশের মানুষের অর্থে কুয়েট পরিচালিত হয়, তাহলে সেখানে ছাত্র রাজনীতি কেন থাকবে না? কোশ্চেনটা হচ্ছে, ছাত্র রাজনীতি সে কি সন্ত্রাস করে? সন্ত্রাস করার জন্য কি ছাত্র রাজনীতি দায়ী? তাহলে যুব যুব সংগঠনগুলো সন্ত্রাসের জন্য দায় কার হবে? পার্টিগুলো সন্ত্রাসের জন্য দায়ী কার হবে? কাজেই ছাত্র রাজনীতিকে সন্ত্রাস দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সন্ত্রাসকে আলাদা করে সংজ্ঞায়িত করার প্রয়োজনটা কি ছিল? আমরা তাকে তো ছাত্র রাজনীতি দিয়ে সংজ্ঞায়িত করতে পারতাম। কাজেই ছাত্র রাজনীতি এবং সন্ত্রাস দুটাকে একত্রিত করে দায়টা সন্ত্রাসের উপর, রাজনীতির উপর চাপানো, এর মধ্যে একটা একটা গভীর যে ষড়যন্ত্র অথবা গভীর উদ্দেশ্য লুকায়িত আছে। কারণ ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের জন্য এমন একটা যে স্ট্রাকচার তৈরি করবে যে গণমানুষের পাশে যাবে, তার অধিকার বিষয়ে সচেতন হবে, সে ইভেন্ট ম্যানেজমেন্ট করার দক্ষতাটা অর্জন করবে। ইভেন্ট ম্যানেজমেন্ট কি? একটা রাষ্ট্র, আমরা মনে করি এটা কোম্পানি পরিচালিত হচ্ছে বলে, কিন্তু একটা রাষ্ট্র চালাতে গেলে সাংগঠনিক দক্ষতা তো লাগে, একটা দল চালাতে গেলে সাংগঠনিক দক্ষতা তো লাগে। সাংগঠনিক দক্ষতা বইপত্র পড়ে আসবে না। আমরা যখন ছাত্রত্ব শেষ করি, ছাত্র জীবন শেষ করার পর প্রত্যেককে কেন ইন্টার্নি করার জন্য পাঠিয়ে দেয়? ডাক্তারদেরকে পাঠিয়ে দেয় হসপিটালে, তারপরে আইনজীবীদেরকে পাঠিয়ে দেয়, যারা আইনের ছাত্র তাদেরকে পাঠিয়ে দেয় কোর্টে। কেন পাঠায়? কারণ তো এটাই যে দক্ষতাটা অর্জন করতে হবে। সে যে বিষয়ে তাত্ত্বিকভাবে সে দক্ষতা অর্জন করেছে, তাত্ত্বিকভাবে সে যে বিষয়টা জেনেছে, তার প্র্যাকটিসটা কেমন হবে, সে প্র্যাকটিসের জন্য তো তাদেরকে পাঠানো হয়। ফলে যে ছাত্ররা রাষ্ট্রটা চালাবে, বা রাষ্ট্রটা হাওয়া থেকে আমরা লোক ভাড়া করে আনবো না, বিদেশ থেকে ভাড়াটিয়ে আনবো না যে আমার দেশটা তোমরা চালাও। রাষ্ট্র তো এই দেশের জনগণ, তাদের মধ্য থেকে উঠে আসা মানুষটাই চালাবে। সেই চালানোর অগ্রগামী যে মানুষগুলো আছে তারাই তো শিক্ষার্থী। শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি না করলে রাজনীতি বিষয়ক যে দৃষ্টিভঙ্গি, সেটা তাদের মধ্যে জন্ম দিবে কেমন করে? কেমন করে তারা বুঝবে রাষ্ট্রের অসঙ্গতি গুলো কি, রাষ্ট্র কিভাবে মানে নিপীড়নের হাতিয়ার, কিভাবে সে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীকে নিপীড়ন করে, কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলে উৎপাদনমুখী ক্রিয়াকলাপের সুষম বন্টনটা ঘটবে। এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলোর যে দ্বার, সেটা উন্মুক্ত করতে ছাত্র রাজনীতি। এখন ছাত্র রাজনীতি বললে আমরা বরাবর যেদিকে আন্দোলন নির্দেশ করি, সেটা হচ্ছে আওয়ামী ছাত্র লীগের রাজনীতি, ছাত্র শিবিরের রাজনীতি, কিংবা ছাত্র দলের রাজনীতি। এখন যে ছাত্র রাজনীতির একটা বড় সুবিধা যেটা হয়, মানুষের মধ্যে একটা বড় রকমের উদার মনের যে জায়গা, সেটা তৈরি করা, তাকে একটা দেশপ্রেমিক এবং স্বেচ্ছাসেবী বাহিনী হিসাবে গড়ে ওঠার যে মানসিকতা, সেটাকে তাকে তৈরি করে দেয়। এই জায়গাটা হচ্ছে ছাত্র রাজনীতি তৈরি করে। এবং সে যে সংগঠনই করুক, তার অন্তত সংগঠন বিষয়ক যে ভাবনা, সেটা অনেক বেশি একজন সাধারণ শিক্ষার্থীদের থেকে দক্ষ হয়, চতুর হয়। ফলে ছাত্র রাজনীতি এই কাজটা করে। এখন রাজনীতির নাম বিক্রি করে, আমাদের এখানে ধর্মের নাম বিক্রি করে বা ব্যবসা হয় না, সন্ত্রাস হয় না? বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তো একটা রাজনীতি নাই, কিন্তু সেখানে কি হলো? আমরা দেখছি সেখানে রাজনীতি নেই, কিন্তু সেখানে জঙ্গিবাদ প্রমোট হচ্ছে। সেখানে রাজনীতি নেই, সেখান থেকে এক ধরনের অন্ধত্ব, গোয়ামিবাদী চিন্তা তৈরি হচ্ছে। যেখানে নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো একটা শিক্ষার্থী রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে উঠতে পারে না এখন পর্যন্ত, যার কারণে ওদেরকে সরকারি চাকরিতে প্রমোটও করে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে, ওরা মনেই করে যে হয় ওরা কোনো আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, নতুবা হচ্ছে বিদেশ চলে যাবে, অথবা হচ্ছে দেশে কোনো একটা কোম্পানি, এনজিও বা হাবিজাবি এগুলোতে চাকরি করে সে তার জীবনটাকে যাপন করবে। কিন্তু রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো স্বপ্ন, একটা রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন, সেই জায়গাগুলো তো তাদের মধ্যে তৈরি হয় না।
এই জায়গাটা তৈরি করে তো রাজনীতি, ছাত্র রাজনীতি। ছাত্রদের মধ্যে এই আবেগটা তৈরি করে, এই স্বপ্নটা দেখা যে তুমি একদিন রাষ্ট্র চালাতে পারো, তুমি একজন রাষ্ট্রপতি হতে পারো, তুমি একজন মন্ত্রী হতে পারো। কাজে এই যে স্বপ্ন দেখানো, এবং বাংলাদেশ বা গোটা দুনিয়াতে ছাত্র রাজনীতিকে ডিমোটিভ করছে না, কোথাও না। আমেরিকাতে ছাত্র রাজনীতি করছে, ভারতে করছে, পাকিস্তানে করছে, সব দেশেই ছাত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাৎপর্য আছে এটা। কারণ রাজনীতি মানুষকে এত বেশি উচ্চতর হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলে যে সে দেশটাকে বুঝতে চায়, মানুষকে বুঝতে চায়, মানুষের সান্নিধ্য পেতে চায়, যা কিছু পাঠ্যপুস্তক থেকে অর্জিত সেই সবকিছুকে বাস্তব জীবনের সমাজের ঘাত প্রতিঘাতের সাথে অ্যাপ্লাই করতে চায়। এর মধ্য দিয়ে সে একজন সুস্থ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে চায়। এখন সন্ত্রাস করে, সেটা সব সন্ত্রাসের জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে। পুরো সন্ত্রাসের দায়ভার রাজনীতির উপর চাপানো যায় না, বিশেষ করে ছাত্র রাজনীতির উপর চাপানো যায় না। কারণ সন্ত্রাস যারা ছাত্র রাজনীতি করে না তাদের মধ্যে হয়, তৈরি হয়। সেজন্য আমরা দেখেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গিবাদ বের হয়েছে, যে ছাত্র যে পেশাজীবীদের একটা বড় অংশই বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কিন্তু তাদের মধ্য থেকে সন্ত্রাস বের হয়েছে। ফলে সন্ত্রাসের ওষুধ বা সন্ত্রাস সৃষ্ট হওয়ার যে কারণ, সেই কারণটা অনুসন্ধান না করে সব দায় রাজনীতির উপর চাপিয়ে তা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে আপনার মাথা ব্যথার জন্য মাথাটাকে কেটে ফেলা। এটা কোনো সমাধান নয়। যেভাবে কিছুদিন আগে আমাদের পেঁয়াজের দাম যখন বেড়ে গেছে, এক শ্রেণী নিয়ে এই গল্পটা দিচ্ছে পেঁয়াজটা বয়কট করেন, পেঁয়াজ তো কারখানায় পচে যাবে, এই ভয় নাকি বিক্রি বেড়ে যাবে এবং দাম কমে যাবে। এই যে একটা দুর্বল চিন্তার মানুষগুলো, এই মানুষগুলো হয় কি সাধারণ মানুষ একটা দুর্বল চিন্তার, তারাই দুর্বল চিন্তা লালিত হয়। কিন্তু একটা অংশ আছে যারা ধূর্ত ধরিবাস, তারা হচ্ছে দুর্বল চিন্তাটা মানে প্রোভাইড করে মানুষদের মধ্যে। এই দুর্বল চিন্তাটা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় যে ছাত্র রাজনীতি করে না। এখন ছাত্র রাজনীতি না হলে কার লাভ? সবচেয়ে বেশি লাভবান কারা হয়? এই সরকার হয়। কারণ ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার মানে ক্ষমতা আসছে, কাজে তার ভয় আছে মানে পাল্টা অভ্যুত্থান হয়ে যদি আবার এই সরকারকে সরিয়ে দেয়, যেহেতু সে একটা লং টাইম থাকতে চায়, ফলে এই অভ্যুত্থানে একটা ভয় আছে। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশের সব গড়ে ওঠা এবং বেড়ে ওঠার পিছনে ছাত্র রাজনীতি একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে ছাত্র রাজনীতিকে এখানে সব সরে শাসন ভয় পেয়েছে। এই জন্য তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে, ছাত্রদের ইউনিয়ন সেখানে। তখনও আমরা এই কথাগুলো বলেছি, যেখানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, কিন্তু সেখানে শিক্ষক নির্বাচন আছে, শিক্ষক সমিতির নির্বাচন আছে, কর্মচারী সমিতির নির্বাচন আছে, কিন্তু ছাত্রদের যে ইউনিয়ন সেটার নির্বাচনটা বন্ধ হয়ে আছে। ফলে এই ছাত্রদেরকে উন্নতর এবং সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প ছাত্র রাজনীতি ছাড়া নাই। এখন ছাত্রদেরকে বেছে নিতে হবে, ছাত্ররা তা সে আইডেন্টিফাই করবে সে কি সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ একসময় ছিল, এখন ছাত্র দল, শিবির কিংবা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের মধ্য দিয়ে সে কাজটা করবে, নাকি যেই ছাত্র সংগঠন মানুষের নৈতিকতাকে ঊর্ধ্বে তুলে ধরে, যে ধসে যাওয়া যে চরিত্র সেটাকেও আরো বেশি মানে মানে শক্তিশালী করে, সেই ছাত্র সংগঠনের মধ্য দিয়ে সে কাজটা ক্রিয়াটা করবে, নাকি সে একটা পশ্চাৎপদ পিছিয়ে পড়া এবং মানুষকে আরো পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার যে বলে প্রতিক্রিয়াশীল শক্তি, তার রাজনীতিটা করবে। ফলে এই প্রশ্নটা ছাত্রদের সামনে জরুরি এবং সেই আলোচনাটা হওয়া দরকার। ছাত্ররা যে ছাত্র রাজনীতি করলে সে শিক্ষানীতি নিয়ে পর্যালোচনা করবে, মত দিবে, স্বাস্থ্যনীতি নিয়ে মত দিবে, ইতিহাস, সমাজ বিজ্ঞান, সাহিত্য, দর্শন এগুলো নিয়ে পর্যালোচনা করে দেশটা আগামী দিনে কিভাবে পরিচালিত হওয়া যায় সেই কাজগুলো করবে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির উদ্দেশ্য। কিন্তু সন্ত্রাস দেখে রাজনীতি বন্ধ করে দিয়ে পরবর্তী জেনারেশন আমরা বিদেশ থেকে এমপি মন্ত্রী আমদানি রপ্তানি করব, এরকম একটা ভাওতার মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা আছে নিউ লিবারালিজম চিন্তা, এটা পশ্চিমাদের চিন্তা। তারা মনে করে এরকম যদি ছাত্র মুভমেন্ট থাকে তাহলে তারা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়বে, যদি ছাত্র আন্দোলন থাকে তাহলে তারা কিসের জন্য লড়বে, ছাত্র আন্দোলন থাকলে তারা লড়বে হচ্ছে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়বে, তারা মানবাধিকারের প্রশ্নে লড়বে, শিক্ষার অধিকারের জন্য লড়বে, পরিবেশের অধিকারের জন্য লড়বে, যেটা এখানে নির্বিঘ্নে যে পশ্চিমাদের বা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর যে শোষণ সেটা চালানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। ফলে তারা এখানে ঘটা করে একদল বুদ্ধিজীবী এবং মিডিয়া লাগিয়ে দিয়েছে যারা ছাত্র রাজনীতি এটাকে একটা মানে অপরাধ হিসাবে দেখছে।
কিন্তু আমরা দেখছি অপরাধী যারা যারা যে সংগঠনগুলো অপরাধ করছে তাদেরকে আইডেন্টিফাই করছে না, যে তুমি শিবির বয়কট করো, এটা ক্যাম্পাসে আসতে দিবে না। শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ অনুষদ নিষিদ্ধ করেছে, যে এই সংগঠন কাজ করতে পারবে না। জাহাঙ্গীরনগর করেছে। এভাবে একই রকম করে ছাত্র দল বা ছাত্র লীগের ক্ষেত্রে একই প্রেক্ষাপট, যারাই সন্ত্রাসকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার অর্থ এই সন্ত্রাস তো এখন সে সন্ত্রাস পৃষ্ঠপোষকতা পায় কোন সংগঠন দিয়ে, তাকে বয়কট করতে হবে। সেটা না করে টোটাল রাজনীতিকে বয়কট করার মধ্য দিয়ে নিজেদের অজ্ঞতা এবং মূর্খতাকে ডেকে আনা এবং উগ্রতাকে বাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এবং তার অভ্যন্তরে জঙ্গিবাদ এবং মুক্ত বুদ্ধির চর্চার যে জায়গা, গণতান্ত্রিক অধিকারের যে প্রশ্ন, সেটাকে আসলে আড়াল করার চেষ্টা করছে। কুয়েটে সে তৎপরতাটাই চলছে। এবং কুয়েটে যে শিক্ষার্থীরা এখানে পড়ছে, এই দেশের জনগণের টাকায় পড়ছে, এই দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্র তাদেরকে এভাবে পড়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। ফলে জনগণের প্রতি তাদের তো একটা কমিটমেন্ট থাকতে হবে। সে কমিটমেন্ট সে কিভাবে পালন করবে? সেই কমিটমেন্ট পালন করতে গেলেই তো তার রাজনৈতিক প্রশ্নটা আসবে যে কেন খুলনায় পাটকল বন্ধ হয়ে গেল, এই শ্রমিকরা যাবে কি, এটা করবে কি, এদের ভবিষ্যৎ চলবে কি, এটা নিয়ে কুয়েটে কি কোনো কথা হয়েছে? শিক্ষার্থীরা তো স্বার্থ নিয়ে সবাই সবার মতো করেছিল, যে তাদের কিছু আসে না, যায় না, যা কিছু হয়, যা কিছু শ্রমিকরা বুঝে নিবে, আমাদের কিছুই না। কিন্তু শ্রমিকদের অর্থের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্রটা চলে, আর তার ভাগ্যে